Okay, তাহলে আমাদের first question. A 36-year-old man is referred by his GP with likely acromegaly. Comparing his current features to old photographs, you note a significant change in his appearance with prominent macroanthia, macroglossia, and large hands and feet. IGF is elevated and oral glucose tolerance test does not suppress growth hormones, so acromegaly is confirmed. Magnetic resonance imaging reveals a microadenoma. Which of the following would usually be the treatment of choice? মানে অ্যাক্রোমেগালি ক্ষেত্রে ট্রিটমেন্ট অফ চয়েস কি এটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে ট্রান্সস্পিনাডাল সার্জারি। তাহলে আমাদের পিটুইটারি যে অ্যাডিনোমাগুলো আছে এগুলোর ক্ষেত্রে আমাদের সবগুলোর ক্ষেত্রে ট্রিটমেন্ট অফ চয়েস হচ্ছে সার্জারি। একটা এক্সেপশন আমরা বলছিলাম কি যেটাতে আমরা মেডিকেল ট্রিটমেন্ট ইউজ করি, প্রোল্যাক্টিনোমা। তাহলে প্রোল্যাক্টিনোমাতে আমরা ডোপামিন রিসেপ্টর অ্যাগনিস্ট ইউজ করতে পারি, বাকি যেগুলো আছে সবগুলোতে আমাদের ট্রিটমেন্ট অফ চয়েস হচ্ছে সার্জারি, যে কোনো পিটুইটারি অ্যাডিনোমাই হোক না কেন। সোমাটোস্টেন অ্যানালগ এটা আমরা ইউজ করতে পারি অ্যাক্রোমেগাল ট্রিটমেন্টের ক্ষেত্রে যদি সার্জারি কন্ট্রাইন্ডিকেটেড থাকে বা পেশেন্ট যদি সার্জারি করতে না চায়, তাহলে সেটা হচ্ছে সেকেন্ড লাইন ট্রিটমেন্ট অপশন। ফার্স্ট লাইন ট্রিটমেন্ট অপশন বা ট্রিটমেন্ট অফ চয়েস যদি বলে সেক্ষেত্রে অ্যান্সার হবে সার্জারি। তাহলে একটা এক্সেপশন প্রোল্যাক্টিনোমা, এটা একটু মনে রাখতে হবে। A 54-year-old man presents with a new diagnosis of type 2 diabetes. He is also concerned that his fingers seem a little swollen and he is no longer able to wear his wedding ring. He recently attended his dentist who commented that he has new interdental spacing. He attends with some pictures from his youth, which appear to show that his jaw has acquired increasing prominence over the past few years and his features are coarser. ইনভেস্টিগেশনের মধ্যে তেমন সিগনিফিকেন্ট কিছু নাই। Which of the following would be the most appropriate initial screening test for the likely underlying condition before performing the confirmatory investigation? ব্লাড প্রেশার বেশি আছে, তাহলে পেশেন্টের টাইপ 2 ডায়াবেটিস আছে, ব্লাড প্রেশার বেশি আছে, ইন্টারডেন্টাল স্পেসিং আছে, জ প্রমিনেন্স আছে, আর কি হাতের আঙুলগুলো ফুলে যাচ্ছে। এক্সিলেন্ট। তাহলে এখানে মোস্ট লিখলে আমাদের ডায়াগনোসিস হচ্ছে অ্যাক্রোমেগালি। অ্যাক্রোমেগালির ক্ষেত্রে ইনিশিয়াল স্ক্রিনিং টেস্ট আমরা করব ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1 মেজারমেন্ট। তাহলে অ্যাক্রোমেগালি সিনারিওর ক্ষেত্রে কয়েকটা জিনিস খুব টিপিক্যালি পরীক্ষা দেওয়া থাকবে। এর মধ্যে এমআরসি পরীক্ষাতে খুব কমনলি দেওয়া থাকে এটাই যে ওয়েডিং রিং, এটা এখন আর পড়তে পারতেছে না, এটা খুবই কমন, তাই প্রত্যেক কোশ্চেনে থাকে। এর বাইরে থাকতে পারে ফেসিয়াল অ্যাপিয়ারেন্স চেঞ্জ হয়ে যাচ্ছে বা ইন্টারডেন্টাল স্পেসিং হচ্ছে, আর সাথে টাইপ 2 ডায়াবেটিস অ্যান্ড হাইপারটেনশন যেটা থাকতে পারে অনেক সময়। আর কোশ্চেনের সময় ইউজুয়ালি ইনভেস্টিগেশন জানতে চাওয়া হয়, আমরা এটাকে ডিসকাস করছি যে ইনিশিয়াল স্ক্রিনিং টেস্ট বললে অ্যান্সার হবে হচ্ছে আইজিএফ 1 মেজারমেন্ট, আর যদি কনফার্মেটরি টেস্ট বলে তাহলে ওজিডিটি উইথ গ্রোথ হরমোন মেজারমেন্ট। আর যদি বলে কমপ্লিকেশন দেখার জন্য কি করব, তাহলে আমরা দুইটা জিনিস করতে পারি, একটা হচ্ছে কোলোনোস্কোপি আর একটা হচ্ছে ইকোকার্ডিওগ্রাফি। আচ্ছা, আইজিএফ 1 আমরা মেজার করি, গ্রোথ হরমোন কেন মেজার করি না? যদি শুধু গ্রোথ হরমোন দেখতাম তাহলে সেক্ষেত্রে কি সমস্যা হতো? লাস্ট একটা অপশন আছে র্যান্ডম গ্রোথ হরমোন মেজারমেন্ট। আমরা তো গ্রোথ হরমোন না দেখে আইজিএফ 1 দেখতেছি। তাহলে গ্রোথ হরমোনের একটা সমস্যা হচ্ছে এটা পালসেটাইল সিক্রেশন, তার মানে কখনো বেশি সিক্রেশন হয় কখনো কম সিক্রেশন হয়। তাহলে আমরা যদি গ্রোথ হরমোন মেজার করি তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা অ্যাকচুয়াল ভ্যালুটা না পাইতে পারি। ডিউরেশন অফ অ্যাকশন থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পালসেটাইল সিক্রেশন। কখনো হচ্ছে সিক্রেশন বেশি হয় কখনো কম হয়, স্টেবল না এটা সিক্রেশন। অপরদিকে আইজিএফ 1 এটা হচ্ছে স্টেবল, সবসময় একটা নির্দিষ্ট ভ্যালু থাকে।
এবং এটা রিলিজ হয় ইন রেসপন্স টু গ্রোথ হরমোন। কারণ গ্রোথ হরমোন যত বেশি হবে আইজিএফ সিক্রেশনও তত বেশি হবে। যে কারণে আমরা ইনিশিয়াল স্ক্রিনিং টেস্ট করলে সেক্ষেত্রে আমরা আইজিএফ ওয়ানটা মেজার করি, গ্রোথ হরমোনটা মেজার করি না। তো গ্রোথ হরমোন মেজারমেন্ট আমরা কখন করি? যদি আমরা ওজিডিটি করি। ওজিডিটি করার সময় যে গ্রোথ হরমোনটা মেজার করি সেক্ষেত্রে আমরা গ্লুকোজ ট্রান্স দিয়ে দেখি যে গ্রোথ হরমোন সিগন্যাল সাপ্রেশন হচ্ছে কিনা। যদি সাপ্রেশন না হয় তাহলে সেটা হচ্ছে কনফার্মেটরি। তাহলে এটা হচ্ছে একটা ডিনামিক টেস্ট। এটাতে আমরা সেরাম লেভেল শুধু দেখি না, এটা আমরা গ্লুকোজ দিয়ে তারপরে দেখি যে এটা সাপ্রেশন হচ্ছে কিনা। A 23-year-old woman is admitted to the emergency department from her office for the third time in the space of 2 months after having suffered a syncopal attack. On questioning, she admits to having felt very tired over the past few months, having intermittent abdominal pain, being dizzy on a number of occasions. On examination, she looks slim and tanned. Her blood pressure is 110 by 70 mm mercury on lying, but drops to 85 by 65 mm mercury on standing. Potassium 5.4, which is increased. FT4 is mildly decreased, and TSS is within normal limit. তাহলে এর ডায়াগনোস হচ্ছে প্রাইমারি অ্যাড্রিনাল ফেইলার। আমাদের কি কি ফিচার্স আছে? একটা হচ্ছে পেশেন্টের রিকারেন্ট সিনকোপাল অ্যাটাক হচ্ছে, টায়ার্ডনেস আছে, অ্যাবডোমিনাল পেইন, ডিজিনেস আছে, পেশেন্টের ওয়েট লস আছে এবং পিগমেন্টেশন আছে, যেটা বলা হচ্ছে ট্যান। আর কি আছে? পোস্টাল হাইপোটেনশন আছে, পটাশিয়াম বেশি আছে। এর আগের ক্লাস আমরা ডিসকাস করছিলাম যে প্রাইমারি অ্যাড্রিনাল ফেইলার এটার পক্ষে সবচেয়ে স্ট্রং ক্লিনিক্যাল পয়েন্ট কি, যেটা থেকে আমরা বলতে পারি যেটা প্রাইমারি সেকেন্ডারি পিগমেন্টেশন। তাহলে একটা বললে সেটা হচ্ছে পিগমেন্টেশন, আর যদি আমরা ইনজেকশন করি সেক্ষেত্রে পটাশিয়াম আমাদের একটা ক্লু দিতে পারে। তাহলে ইউজুয়ালি হাইপারক্যালেমিয়া হয় প্রাইমারি অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সিতে। এই পেশেন্টটা একটা জিনিস একটু কনফিউশন হতে পারে, এখানে পেশেন্টের FT4টা কিছুটা কম আছে, TSHটা কিছুটা লোয়ার দিকে। তাহলে আমরা থাইরয়েড ইলনেস যেটা বলে, মানে অ্যাকিউট কন্ডিশনে সিক থাইরয়েড ইলনেস নামে একটা টার্ম আমরা ইউজ করি। এই কন্ডিশনগুলোতে অনেক সময় ভ্যালুগুলো একটু উল্টোপাল্টা দেখাইতে পারে, যে কারণে অ্যাকিউট কন্ডিশনে ইউজুয়ালি বলা হয় যে থাইরয়েড ফাংশনটা না করার জন্য। মানে এটা এখানে খুব একটা সিগনিফিকেন্ট না। Next question: A 31-year-old woman is admitted with a collapse at work. By the time she is admitted to the emergency department, she is complaining of severe headache and drowsiness. The only medication of note is the combined oral contraceptive pill. On examination, she is hypotensive at 95 by 60 mm mercury. There appears to be no visual response in the right eye. Her left eye shows a peripheral temporal field loss and partial third nerve palsy. Investigation reveals normal hemoglobin, WBC count and platelet count, sodium 136, potassium 4.8, creatine 120. সবগুলো অলমোস্ট নর্মাল। এক্সেলেন্ট, মানে সবাই খুব ভালো অ্যান্সার করছেন। তাহলে কোনো পেশেন্টের সাডেন সিভিয়ার হেডেক থাকে, এর সাথে ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট থাকে, বিশেষ করে যদি বাই টেম্পল হিমোনোপিয়া বা টেম্পল ফিল্ড অফ ভিশন লস থাকে, তাহলে মোস্ট লাইকলি ডায়াগনোসিস হচ্ছে পিটুইটারি অ্যাপোপ্লেক্সি। বাকি যে কন্ডিশনগুলো আছে, ব্যাসিলারিটি থ্রম্বোসিস, এক্সিডুরাল হেমোরেজ, এর মধ্যে অনেকগুলো হেডেক নিয়ে প্রেজেন্ট করতে পারে। এর মধ্যে লাস্ট তিনটা যেটা, এই সবগুলো সাডেন সিভিয়ার হেডেক নিয়ে প্রেজেন্ট করতে পারে। পরীক্ষায় প্রত্যেকটাই কোশ্চেন থাকতে পারে। পিটুইটারি অ্যাপোপ্লেক্সি সিনারিও তো মোটামুটি কমন আমরা জানি, যে ক্ষেত্রে সাডেন সিভিয়ার হেডেক থাকবে, সাথে হাইপোটেনশন থাকে ইউজুয়ালি, ইলেকট্রিক ইমব্যালেন্স থাকতে পারে অনেক সময়। আর একটা হচ্ছে থাকতে পারে কি, অনেক সময় পার্শিয়াল থার্ড নার্ভ পালসি যেটা থাকতে পারে, যদিও ইউজুয়াল সিনারিওগুলোতে দেওয়া থাকে না। আর পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি অ্যানিউরিজম হলে এক্ষেত্রে হেডেক থাকবে, সাথে কমপ্লিট থার্ড নার্ভ পালসি থাকবে। আর যদি সাব অ্যাকনয়েড হেমোরেজ হয় তাহলে সেক্ষেত্রে পেশেন্টের তো সাডেন সিভিয়ার হেডেক থাকবে, এর সাথে ইউজুয়ালি পেশেন্টগুলো হাইপার টেনশন থাকে। আর কি থাকতে পারে? পেশেন্টের ফটোফোবিয়া থাকতে পারে, নেক রিজিডিটি থাকতে পারে। আর ফান্ডাস ছবি করলে আমরা কি পাবো? সাবহায়ালার হেমোরেজ, তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট।
তাহলে এই পয়েন্টগুলো দেখে আমরা আলাদা করতে পারি এই সাডেন সিভার হেডেকের কজ কি। এইগুলোই মেনলি আসে, লাস্টে যে 3টা পয়েন্ট আছে 3টার যে কোনোটাতে পরীক্ষায় সিনারিও আসতে পারে। আরেকটা আসছে ব্যাজিলার আর্টারি ডিসেকশন বা ব্যাজিলেটারি অ্যানিউরিজম। সেক্ষেত্রে কি পাবো আমরা এক্সট্রাগুলো? পেইনফুল সিক্স নার্ভ palsy. What test is most likely to be abnormal in this case? A 38-year-old woman presents to the clinic with difficult to treat hypertension. She takes Xenopil 10 mg and amlodipine 10 mg and currently has a blood pressure 155 by 95 mm mercury. She has noted that her face has become more rounded over the years and she is having increasing trouble with both acne and hirsutism. Fasting blood glucose is 6.6, renal function normal, potassium 3.4. There has also been increasing problems with abdominal obesity. She noticed some purple stress mark appearing around her abdomen. এক্সেলেন্ট। তাহলে আছে আমাদের ডায়াগনোসিস হচ্ছে কুশিং সিনড্রোম। আমরা করবো হচ্ছে ওভারনাইট ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্ট। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে একটু পরিসংখ্যা কিছুটা কম আছে 3.4। আমরা বলছিলাম যে খুবই কমন দুইটা পরীক্ষা সিনারিও হচ্ছে হাইপার টেনশন প্লাস হাইপোক্যালেমিয়া। এক্ষেত্রে আমরা কি দেখি, দেন ইনটু অ্যালডোস্টেরন রেশিও দেখি। যদি আর কোনো ক্লু না দিয়ে থাকে, তবে কোনো পেশেন্টের যদি হাইপারটেনশন উইথ হাইপোক্যালেমিয়া বা শুধু হাইপারটেনশন থাকতে পারে, এর সাথে কুশিংয়ে কিছু ফিচার্স দেওয়া থাকে, সেটা হইতে পারে ওবেসিটি কিংবা প্রক্সিমাল মায়োপ্যাথি কিংবা স্কিন থিনিং আছে, ডায়াবেটিস আছে। এই ধরনের কোনো ফিচার্স থাকলে সেক্ষেত্রে আমরা কুশিং সিনড্রোমের যে ইনভেস্টিগেশন আছে সেদিকে চলে যাব। তাহলে এই জিনিসটা পরীক্ষার সময় খেয়াল রাখতে হবে। শুধু হাইপারটেনশন উইথ হাইপোক্যালেমিয়া থাকলে লিনিয়ার ডিস্টেন্স রেশিও দেখব, আর যদি কুশিংয়ে কোনো ফিচার্স দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কুশিং সিনড্রোমের টেস্টগুলো করবো। তাহলে সেক্ষেত্রে আমাদের ফার্স্ট টেস্ট হচ্ছে ওভারনাইট ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্ট বা লো ডোজ ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্ট। যদি এটা কোশ্চেন না থাকে তাহলে আমরা দেখবো ইউরিনারি ফ্রি কর্টিসল আছে কিনা। এটা হচ্ছে ফার্স্ট সাইজ, এটা না থাকলে ইউরিনারি ফ্রি কর্টিসল করবো। এটা করার পরে আমাদের ডায়াগনোসিস হলো কুশিং সিনড্রোম। আমাদের নেক্সট ইনভেস্টিগেশন কি হবে যদি এটা কনফার্ম হয় যে এটা কুশিং সিনড্রোমের কেস? এক্সিলেন্ট। তাহলে কুশিং সিনড্রোম ডায়াগনোস করার পরে আমাদের নেক্সট স্টেপ হবে হচ্ছে এসিটিএইচ করা। এসিটিএইচ যদি বেশি থাকে তাহলে আমাদের নেক্সট টেস্ট কি হবে? এসিটিএইচ বেশি থাকলে তাহলে আমরা সেক্ষেত্রে করব হাই ডোজ ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্ট। আর এসিটি যদি কম থাকে তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাবডোমিনাল ইমেজিং বা ডিরেক্টলি অ্যাড্রেনাল ইমেজিং বলতে পারি। তাহলে এইটুকু জানলে আমাদের এফসিএস এর জন্য এনাফ। এমএসসিবি মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। এমএসসিতে আরেকটু লাগতে পারে। হাই ডোজ ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্ট করার পরে দেখা গেল যে টেস্টটা সাবটেস্ট হয়েছে, তাহলে কি করবো, আর সাবটেশন না হলে কি করব। তাহলে হাই ডোজ ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্ট যদি সাবটেস্ট হয় তাহলে আমরা কি করবো, এমআরআই পিটুইটারি গ্ল্যান্ড। এক্সিলেন্ট। আর যদি সাপ্রেস্ট না হয় তাহলে সিটি টেস্ট করবো। সিটি টেস্ট অ্যাবডোমেন দুইটাই করা লাগবে আমাদের, সিটি টেস্টটা বেশি লাগবে। সেক্ষেত্রে আমরা একটু সোর্স করবো। তাহলে এই ইনভেস্টিগেশনে এই পর্যন্ত জানলে আমাদের যে কোনো পরীক্ষায় কোচিং সিনড্রোমের ইনভেস্টিগেশন রিলেটেড কোশ্চেনগুলো আমি অ্যান্সার করতে পারবো। এর বেশি কিছু আর কোথাও আসে না। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস উইথ দিস ক্লিনিক্যাল পিকচার? You are asked to urgently review a 68-year-old woman who presents with a slowly enlarging hard mass of the anterior neck. Thyroid ultrasound reveals infiltration and biopsy reveals dense infiltration of the gland with fibrous material. T4 is 4, which is low. TSH is markedly raised, consistent with hypothyroidism. Thyroid autoantibodies are negative. Excellent. তাহলে অ্যান্সার আছে রিডেলস থাইরয়েডাইটিস। তাহলে ওল্ড এজ এ পেশেন্ট যদি থাইরয়েড এনলার্জমেন্ট প্রেজেন্ট করে তাহলে সেক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস চিন্তা করতে হবে। একটা হচ্ছে রিডেলস থাইরয়েডাইটিস, আর দুইটা আমরা বলছিলাম লিম্ফোমা অ্যান্ড অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা। তাহলে এইগুলো ইউজুয়ালি ওল্ড এজে প্রেজেন্ট করে থাইরয়েড মাস বা থাইরোমেগালি নিয়ে। এর মধ্যে রিডেলস থাইরয়েডাইটিস যেটা, সেটা হচ্ছে ইউজুয়ালি স্লোলি এনলার্জিং, আস্তে আস্তে বাড়ে। বায়োপসি করলে আমরা যে ফাইন্ডিংসগুলো দেওয়া আছে এগুলোই পাওয়া যায় ইউজুয়ালি। ইনফিল্ট্রেশন উইথ
ফাইব্রাস ম্যাটেরিয়াল। অপরদিকে অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা এবং লিম্ফোমা এই দুটো আমরা চিন্তা করবো কখন, যদি দেখি হ্যাঁ কনসিস্টেন্সি সব হার্ড থাকবে, এটা ঠিক আছে, কিন্তু অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা আর একটা হচ্ছে লিম্ফোমা, এইগুলো প্রেজেন্টেশন হবে ইউজুয়ালি র্যাপিড। তাহলে ওল্ড এজে যদি দেখি আমরা স্লো গ্লোয়িং মাস নিয়ে প্রেজেন্ট করছে, তাহলে আমরা চিন্তা করবো জিটার সেলুলাইটিস। আর যদি র্যাপিডলি গ্রোয়িং মাস নিয়ে প্রেজেন্ট করে তাহলে অ্যানাপ্লাস্টিক অথবা লিম্ফোমা। এর মধ্যে যদি কোনো পেশেন্ট আগে থেকে হাসিমোটোস থাইরয়েডাইটিস থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা লিম্ফোমাটা বেশি প্রিফার করবো, কারণ লিম্ফোমা ইউজুয়ালি হাসিমোটোস থাইরয়েডাইটিসের ব্যাকগ্রাউন্ডে ডেভেলপ করে। তাহলে কয়েকটা জিনিস একটু খেয়াল রাখতে হবে আমাদের, ওল্ড এজের পেশেন্ট কিনা, ইয়ং কিনা, আর এটা স্লোলি গ্রোয়িং কিনা, র্যাপিডলি গ্রোয়িং কিনা, তারপর এটা হার্ড মাস কিনা অথবা সফট টু ফার্ম কিনা। তাহলে জিটার সেলুলাইটিস, অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা, লিম্ফোমা সবগুলো পরীক্ষা কোশ্চেন আসতে পারে। A 35-year-old man is diagnosed with pheochromocytoma after being admitted to the emergency department with severe headache and worsening blood pressure control. On examination, blood pressure is 185/95 millimeter mercury despite taking Ramiptil. Creatinine is recorded 135 micromole per liter. He is listed for surgery. Excellent. তাহলে which of the following is most appropriate intervention with respect to achieving blood pressure control? তাহলে pheochromocytoma ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট অফ চয়েস হচ্ছে ফিনোক্সিমেনজামিন। এটা মেকানিজম অফ অ্যাকশন কি? আলফা ব্লকার। এর সাথে আরো একটু যোগ করতে হবে, নন কম্পিটিটিভ আলফা ব্লকার। তাহলে এটা পুরোটাই জানার ইম্পর্টেন্স হচ্ছে পরীক্ষা অনেক সময় দুইটা অপশন আলফা ব্লকার থাকতে পারে, একটা কম্পিটিটিভ আলফা ব্লকার, নন কম্পিটিটিভ আলফা ব্লকার। তাহলে এটা আমাদের পুরোটাই জানা লাগবে যে এটা হচ্ছে নন কম্পিটিটিভ আলফা ব্লকার। কম্পিটিটিভ আর নন কম্পিটিটিভ ডিফারেন্স হচ্ছে, কম্পিটিটিভ আলফা ব্লকার যদি ইউজ করি সেক্ষেত্রে অন্য একটা যদি আলফার অ্যাগনিস্ট ড্রাগ আসে তাহলে সেটাকে সরাই দিতে পারে। যেমন মনে হয় এটা আমাদের আলফা রিসেপ্টর, এটা কাজ কি? ভ্যাসো কনস্ট্রিকশন করা। এটার উপরে আমাদের কাজ করা হচ্ছে আমাদের যে ফিওকনস্ট্রিকশন যেগুলো রিলিজ হয় অ্যাড্রিনালিন, নরঅ্যাড্রিনালিন, তাহলে এটা কি করে আলফা রিসেপ্টর কি স্টিমুলেট করে করে ভ্যাসো কনস্ট্রিকশন করে বিপি বাড়ায় দেয়। নন কম্পিটিটিভ আলফা ব্লকার মানে সে এটাকে এমনভাবে ব্লক করবে যে এখানে আর কেউ তার সাথে বাইন্ড করতে পারবে না, মানে সেটাকে কমপ্লিটলি ব্লক করে রাখবে। তাহলে সেক্ষেত্রে অ্যাড্রিনালিন, নরঅ্যাড্রিনালিন যদি বাড়েও তাহলে সেটা আলফা ব্লকারকে স্টিমুলেট করতে পারবে না। আর কম্পিটিটিভ মানে হচ্ছে যাদের সাথে অন্যদের সাথে কম্পিটিশন করে, তার মানে অ্যাড্রিনালিন, নরঅ্যাড্রিনালিন যদি অনেক বেশি সিক্রেশন হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে আলফা ব্লকারকে সরাই দিয়ে এখানে আলফা রিসেপ্টরকে স্টিমুলেট করতে পারে। তাহলে নন কম্পিটিটিভ মানে হচ্ছে সে আসলে এখান থেকে তাকে অন্য কেউ সরাইতে পারবে না, যে কারণে ফিনোক্সিমেনটা বেশি চয়েস করা হয় এই ফিওকনস্ট্রিকশনের ক্ষেত্রে। অর্থাৎ সোজা হাবটা যেন আমরা মনে রাখি, তাহলে নন কম্পিটিটিভ মানে হচ্ছে সে পার্মানেন্টলি ব্লক করে রাখবে, তাকে ওই জায়গা থেকে আর সরাইতে পারবে না। A 20-year-old woman complaining of polyuria has a plasma osmolality of 306 milliosmol per kg, urinary osmolality to 70 milliosmol per kg. Intranasal vasopressin increases the urine osmolality to 640 milliosmol per kg. Excellent. তাহলে পেশেন্টের লাস্ট কোশ্চেন বাচ্চা আছে, আমরা দেখতেছি, সমস্যা নেই। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে ক্রিনিয়াল ডায়াবেটিস ইনসিপিটাস। তাহলে পেশেন্ট আমরা যদি প্লাজমা অসমোলারিটি দেখি, তাহলে প্লাজমা অসমোলারিটি হচ্ছে কিছুটা বেশি বা নর্মালের দিকে বলা যায়, একটু বেশির দিকে। এটা হইতে পারে কখন, যদি কোনো পেশেন্টের এডিএইচ ডেফিসিয়েন্সি থাকে বা রেজিস্ট্যান্স থাকে, অথবা যদি অসমোলাল কোনো সাবস্টেন্স যদি বেশি হয়ে যায়, অসমোলালি অ্যাক্টিভ। আমরা যদি ইউজুয়ালি অসমোলারিটি দেখি সেটা আবার কমের দিকে, এবং এটা বাড়তেছে কখন,
আফটার ভ্যাসোপ্রেসিন। তার মানে পেশেন্টের মেন সমস্যা ছিল তার ভ্যাসোপ্রেসিন ডেফিসিয়েন্সি ছিল, ভ্যাসোপ্রেসিন বা এডিএইচ যেটা বলি। তাহলে ভ্যাসোপ্রেসিন দেওয়ার পর যদি কোনো পেশেন্টের ইউরিন অসমোলারিটি যদি অনেক বেশি বাড়ে, তাহলে সেটা আমরা চিন্তা করবো তার ভ্যাসোপ্রেসিন ডেফিসিয়েন্সি। সেক্ষেত্রে তাহলে অ্যান্সার হচ্ছে ক্রেনিয়াল ডায়াবেটিস ইনসিপিটাস। যদি এই পেশেন্টের নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস হতো, তাহলে সেক্ষেত্রে ভ্যাসোপ্রেসিন দেওয়ার পরে রেসপন্স করতো না। প্রাইমারি পলিডিপসিয়ার পেশেন্টটা কি হয়, এরা পানি বেশি বেশি খায়, তা আমাদের তো ওয়াটার রিঅ্যাবজর্পশনও বেশি হবে। ওয়াটার রিঅ্যাবজর্পশন যদি বেশি হয় তাহলে প্লাজমা অসমোলারিটি কেমন হবে? লো হবে। এখানে প্লাজমা অসমোলারিটি কত আছে? 306। নর্মালি আমাদের থাকে আছে 280 থেকে 300 মতো। তার মানে ডায়াবেটিস ইনসিপিটাসের সাথে পলিডিপসিয়ারটা মেজর ডিফারেন্স হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাসের পেশেন্টগুলোর ক্ষেত্রে অসমোলারিটি এবং সোডিয়াম কনসেন্ট্রেশন এগুলো ইউজুয়ালি একটু বেশির দিকে থাকে। আর পলিডিপসিয়া যেটা, এখানে তো পানি বেশি, সোজা কথা। তাহলে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে পানি যেহেতু বেশি, তাহলে অসমোলারিটি কম থাকবে, সোডিয়াম কনসেন্ট্রেশন লোয়ার দিকে থাকবে। তাহলে এটা একদম প্রথমে এটা দেখে আমরা চাইলেই আলাদা করতে পারি। এরপর আমরা ইনভেস্টিগেশন দেখবো ইউরিন অসমোলারিটি চেঞ্জ হইতেছে কিনা, ওয়াটার ডেফিশন টেস্ট করে দেখতে পারি। কিন্তু এটা দেখলে আমরা একটা প্রাইমারি আইডিয়া পাইতে পারি যে কোশ্চেনটা আসলে কিসের কোশ্চেন। তাহলে যখন প্লাজমা অসমোলারিটি বেশির দিকে থাকবে আমরা ডায়াবেটিস ইনসিপিটাস আগে চিন্তা করবো। পলিডিপসিয়ার ক্ষেত্রে ইউজুয়ালি প্লাজমা অসমোলারিটিটা কম থাকে, সোডিয়াম কনসেন্ট্রেশনও লোয়ার লিমিটের দিকে থাকে। আচ্ছা, এটা বাদ পড়ে গেছে। A 20-year-old male develops seizure. Examination reveals short stature, rounded face, and shortening of the metacarpal and metatarsal bone. CT demonstrates bilateral basal ganglia calcification. The answer কি হবে? Excellent. Pseudo hypoparathyroidism. এই পেশেন্টে যদি আমরা ক্যালসিয়াম, ফসফেট এবং পিটিএস করি, তাহলে সেক্ষেত্রে এগুলো ফাইন্ডিংস কেমন থাকবে? ক্যালসিয়াম লো, ফসফেট হাই, পিটিএস হাই। এক্সেলেন্ট। তাহলে এখানে পিটিএস থাকে কিন্তু পিটিএসটা কাজ করতে পারে না। মানে পিটিএস এর যে রিসেপ্টর আছে, এই রিসেপ্টরগুলোর উপর এরা ইফেক্ট করতে পারে না, কারণ এখানে যে সিগন্যালিং পাথওয়ে থাকে, এই পাথওয়েতে সমস্যা থাকে। তাহলে পিটিএস যেহেতু কাজ করতে পারতেছে না, সো এই ক্ষেত্রে কি হবে? ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন হবে না, ফসফেট এক্সক্রিশন হবে না। এর ফলে ক্যালসিয়াম কমে যাবে, ফসফেট আস্তে আস্তে বাড়তে থাকবে। এবং ক্যালসিয়াম আয়ন যখন কমে যাবে তখন প্যারাথাইরয়েড গ্ল্যান্ড কি করবে? বেশি বেশি পিটিএস রিলিজ করবে। তাহলে পেশেন্টগুলোর ক্ষেত্রে আসলে পিটিএস বেশি আছে, তারপরেও ক্যালসিয়াম কম, ফসফেট বেশি। এই কারণে এটাকে বলে সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম। মানে দেখতে মনে হবে হাইপোপ্যারাথাইরয়েডিজম, কিন্তু আসলে পিটিএস বেশি আছে। আর আমাদের সাথে যে ফিচারগুলো আছে স্ট্রাকচারাল, এগুলো বলা হয় অলব্রাইটস হেরিডিটারি অস্টিওডিস্ট্রফি বা এইসো। এটা কি ম্যাটারনাল অ্যালিলেট সমস্যা নাকি প্যাটার্নাল? তাহলে অলব্রাইটস এর ফিচার থাকলে সেটা হচ্ছে ম্যাটারনাল। এটা আমরা অবশ্য এন্ডোক্রাইন ক্লাসে ডিসকাস করছিলাম যে ম্যাটারনালের যে অ্যালিলগুলো থাকে এটা বোথ রেনালে থাকে এবং হচ্ছে আমাদের যে টিস্যুগুলা, কানেকটিভ টিস্যু যেগুলো সেখানে থাকে, বা স্কেলেটাল টিস্যু যেগুলো। এই কারণে ম্যাটারনাল অ্যালিলে যদি কোনো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আমরা রেনালে ম্যানিফেস্টেশন পাবো, আর একটা হচ্ছে স্কেলেটাল বা টিস্যুগুলোতে ম্যানিফেস্টেশন পাবো। তাহলে একটা হচ্ছে স্ট্রাকচারাল সমস্যা হবে, আর একটা হচ্ছে মেটাবলিক সমস্যা হবে, মানে ক্যালসিয়াম কম থাকবে, ফসফেট বেশি থাকবে। আর প্যাটার্নাল অ্যালিলে যে সমস্যাগুলো হয় এটা থাকে শুধুমাত্র স্কেলেটাল টিস্যুতে। এখানে রেনালে কোনো সমস্যা থাকে না। এই কারণে প্যাটার্নাল ইনহেরিটেন্স যেটা হয় সেটাকে আমরা কি বলি? সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম। তাহলে সেই ক্ষেত্রে রেনালে যেহেতু কোনো সমস্যা নেই, সো মেটাবলিক কোনো সমস্যা থাকবে না।
সেটাতে ক্যালসিয়াম, ফসফেট, পিটিএইচ সবগুলো নর্মাল থাকবে। তার মানে যদি প্যাটার্নাল সমস্যা হয় তাহলে সেটাকে আমরা বলবো সিউডোসিড হাইপোথাইরয়েডিজম। সেখানে ক্যালসিয়াম, ফসফেট, পিটিএইচ সবই নর্মাল থাকবে, শুধুমাত্র আমরা স্কেলেটাল অ্যাবনর্মালিটি পাবো, মানে এইসোফিসাসগুলো পাবো। আর যদি ম্যাটার্নাল অ্যালিলে সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে রেনালের যে রিসেপ্টর আছে সেখানেও সমস্যা হবে, স্কেলেটাল টিস্যু যে রিসেপ্টর আছে সেগুলো সমস্যা হবে। ফলে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে ক্যালসিয়াম কম থাকবে, ফসফেট বেশি থাকবে, এর সাথে এইসোফিসাসগুলো থাকবে। তাহলে বোথ এইসোফিসাস আছে, অ্যাবনর্মালিটি আছে, সেটাকে আমরা বলবো সিউডো হাইপোথাইরয়েডিজম। আর যদি সবগুলো নর্মাল থাকে তাহলে এসে বলবো সিউডো হাইপোথাইরয়েডিজম। ম্যাকুইনাল ওয়েট সম্ভবত কুশিং এর কোন একটাতে ছিল, দেখতে হবে এটা একটু আবার। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং, আচ্ছা এটা ডিসকাস করছি। A 23-year-old woman with a 10-year history of well-controlled type 1 diabetes presents with an unusual lesion on her shin. It has been present for almost a year, began as a patch of spreading erythema but now looks yellow and has begun to ulcerate. It is not painful. আচ্ছা, এটা আসলে ডার্মাটোলজিস্ট ডিসকাস করা উচিত ছিল। নেক্রোবায়োসিস লাইপোডিকা। তাহলে শিন লেশন নেই, এটা আমি বলছিলাম কয়েকটা খুব কোশ্চেন আসছে এমএসসি পরীক্ষা সবগুলোতে আসে, তার মধ্যে একটা হচ্ছে এটা। আর কি কি আসে? এক্সেলেন্ট, প্রিটিবিয়াল মিক্সিডোমা একটা, ইরাইথিমা নোডোসাম একটা, আর একটা হচ্ছে পায়োডার্মা গ্যাংগ্রিওনোসাম। তাহলে এই চারটা লেশন খুব ভালো করে পড়া লাগবে। এই চারটা ইউজুয়ালি শিন বা এন্ট্রির পার্ট অফ লেগে হয়। এই লেশনগুলো ফিসাস এবং কোন কোন ডিজিজের সাথে সেট থাকে, দেখতে কেমন, এগুলো পড়া লাগবে। এগুলো প্রত্যেক পরীক্ষায় আসে। Because a 35-year-old HIV positive man is evaluated for weight loss and weakness and has been found to have disseminated TB. On examination, he is hypotensive and hyperpigmentation of mucosa, elbows, and skin crease. Which one of the following is likely to be found in this condition? এটা আমরা ডিসকাস করে ফেলছি অলরেডি, ইনক্রিজ সেরাম পটাশিয়াম। তাহলে অ্যাড্রেনাল ফেলার একটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে টিউবারকুলোসিস। আর কি কি ইনফেকশন হইতে পারে? অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি, পেলাম টিবি, এটা হচ্ছে মেনিনগোকক্কাল সেপসিস, আর কি আছে? এখানে একটা আছে, এইচআইভি তো হইতে পারে। আর টিবির সাথে আমরা একটা ডিজিজ আমরা বলি যে টিবির সাথে খুব কমনলি মিমিক করে বা টিবি যেখান থেকে সেখানে থাকে, ফাঙ্গাল ইনফেকশন কোনটা হতে পারে? হিস্টোপ্লাজমা। টিবি হিস্টোপ্লাজমা এটা মনে রাখা লাগবে, আমাদের দেশে দুইটাই খুব কমনলি পাওয়া যায়, বিশেষ করে অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্স থাকলে। দুইটা অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি করতে পারে, দুইটা ক্ষেত্রে ফিভার, কাপ, ওয়েট লস থাকতে পারে, যে ডিসেমিনেটেড হয়। দুইটা ক্ষেত্রেই অ্যাড্রেনাল মাসও থাকতে পারে। তাহলে যেখানে টিবি থাকবে সেখানে হিস্টোপ্লাজমা আসবে। What is the most common post-operative complications following subtotal thyroidectomy? Excellent. তাহলে পরীক্ষায় এই ধরনের কিছু কোশ্চেন থাকে যেগুলো দেখতে খুব সহজ লাগে কিন্তু অনেক সময় কনফিউশন হতে পারে। তাহলে সাবটোটাল থাইরয়েডেক্টমি করলে কমনলি হচ্ছে হাইপোথাইরয়েডিজম ডেভেলপ করে, এটাই অ্যান্সার। তো অনেক সময় রিকারেন্ট ল্যারিঞ্জাল নার্ভ পলসি, এটা কিন্তু রেয়ার, কিন্তু এটা যেহেতু আমরা কমনলি পড়ে থাকি যে থাইরয়েডেক্টমি করলে পেশেন্টে কি কম্বিনেশন ডেভেলপ করে, এটা যদি অ্যাটিপিক্যাল এটা পড়া হয় বেশি, অনেক সময় পরীক্ষায় অ্যান্সার ভুল হইতে পারে। তাহলে এটা আমরা যে যদিও পড়ি বেশি কিন্তু এটা কিন্তু রেয়ার কমপ্লিকেশনস। মোস্ট কমন কমপ্লিকেশন আছে হাইপোথাইরয়েডিজম। ভাইয়া একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম এখানে হ্যাঁ, আগের কোশ্চেন। কি করছে?
ভাইয়া কোন জায়গায় রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভ পালস এর কথা বলা আছে। আবার হুম কোন জায়গায় ওই এক্সটার্নাল ল্যারেঞ্জিয়াল নার্ভ পালস এর কথা বলা আছে। তো কোনটা আসলে হুম অ্যাকুরেট হবে? যদিও এক্সটার্নাল ল্যারেঞ্জিয়াল নার্ভটা হচ্ছে রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল সম্ভবত অপশন দুটো থাকলে আমরা প্রেফার করব। দুইটাতে আচ্ছা ঠিক which of the following results আচ্ছা which of the following results is most likely to suggest the tumor is a small cell lung tumor? Excellent. Serum sodium of 123 millimole per liter usually due to SIAD. আমরা এর আগে বলছিলাম যে স্মল সেল লাং কার্সিনোমার সাথে কয়েকভাবে পরীক্ষা সিনারিও আসতে পারে, শুধু হাইপোনাট্রিয়ামা দিয়ে কয়েকভাবে আসতে পারে। তো আমাদের একটা হতে পারে সিয়াড, আর একটা কি বলছিলাম যদি পেশেন্টের সোডিয়াম কম থাকে পটাশিয়াম বেশি, তাহলে সেক্ষেত্রে স্মল সেল লাং কার্সিনোমা পেশেন্ট কিন্তু সোডিয়াম কম আছে পটাশিয়াম বেশি আছে, এর সাথে বিপি কম আছে, তাহলে ডায়াগনোসিস কি হবে? অ্যাডিশনস। তাহলে স্মল সেল লাং কার্সিনোমা অ্যাড্রেনাল গ্ল্যান্ডে মেটাস্টেস করতে পারে, সেখান থেকেও পেশেন্টের হাইপোনাট্রিয়ামা ডেভেলপ করতে পারে। তাহলে স্মল সেল লাং কার্সিনোমা সিয়াড হইতে পারে, তারপরে অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি হইতে পারে, আর একটা মনে রাখা দরকার নেই, খুবই রেয়ার, এটা হচ্ছে সল্ট হাউজিং নেফ্রোপ্যাথি হইতে পারে, সেই ক্ষেত্রেও পেশেন্টটা হাইপোনাট্রিয়ামা প্রেজেন্ট করতে পারে। সরি, সেরাটোনিন নেফ্রোপ্যাথি না, সেরেব্রাল সল্ট হাউজিং সিনড্রোম হইতে পারে। এটা মনে রাখা দরকার নাই, জাস্ট জেনে রাখলে হবে। পরীক্ষায় বিশ্বাস আছে সিয়াড নিয়ে অথবা অ্যাড্রিনাল মেটাস্টেসিস নিয়ে, তাহলে এই দুইটা ক্ষেত্রে পেশেন্টটা হাইপোনাট্রিয়ামা হইতে পারে। সেরেব্রাল সল্ট হাউজিং এটা আমার এক্স্যাক্টলি পুরোটা মনে নাই, তবে এটা অনেকটা সল্ট হাউজিং নেফ্রোপ্যাথির মতো। এগুলা ক্ষেত্রেও পেশেন্টের মানে ভলিউম লস হয়, সোডিয়াম লস হয়, খুবই রেয়ার আর কি। তবে অনেক সময় স্যাররা জিজ্ঞেস করে আর কি, কিন্তু পরীক্ষা ইউজুয়ালি কখনো আসা দেখিনি আমি। হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? A 65-year-old woman known to have chronic low back pain notices a severe sharp pain in the left groin after a minor fall and is unable to walk. She was born in Nigeria but has been living in the UK for 15 years. She has a BMI of 31 kg per meter square. Left neck of femur fracture is identified on radiological examination. Routine laboratory evaluation discloses a serum sodium concentration 2.01, which is low, a serum phosphate concentration 0.68, which is low, and PTH level 80, which is high. Renal function test is normal. মানে পেশেন্টের ক্যালসিয়াম কম আছে, ফসফেট কম, পিটিএইচ বেশি। ডায়াগনোসিস ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, এটা থেকে কিছু পড়ার নাই। Which of the following is correctly reflects the mode of action of sitagliptin? Excellent. Let us say DPP4 inhibitor. DPP4 এর কাজ কি? DPP4 হচ্ছে জিএলপি মেটাবলিজম করে, জিএলপি1। তাহলে DPP4 কে যদি আমরা ইনহিবিট করি তাহলে কি হবে? জিএলপি1টা বাড়বে। জিএলপি1 এর কাজ কি? ইনক্রিটিন ইফেক্ট। কি করে এটা? তাহলে আমরা যখন জিআইটি হরমোন পড়ছিলাম তখন আমরা দুইটা হরমোন পড়ছিলাম, জিএলপি1, জিআইপি। দুইটারই ফাংশন সেম। একটা হচ্ছে এটা গ্লুকোজ ডিপেন্ডেন্ট ইনসুলিন সিক্রেশন বাড়ায়। ইনসুলিন বাড়ালে কি হবে? গ্লুকোজ কমাবে, সেটা এটা বাড়াইতে পারে। আরেকটা কি কাজ আছে?
HCl এর উপর ইফেক্ট কি? HCl অ্যাসিড সিক্রেশন কমায় নাকি বাড়ায়? অ্যাসিড সিক্রেশন কমায়। তাহলে তিনটাই মেইনলি ফাংশন। এর মধ্যে স্যাচুরেটের উপর ইফেক্টটা বেশি আছে GLP-1 অ্যাগনিস্টের, যে কারণে GLP-1 অ্যাগনিস্ট আমরা হচ্ছে ওবেসিটি পেশেন্টগুলোর ক্ষেত্রেও ইউজ করতে পারি, এটা ওয়েট লসে হেল্প করে। এগুলো কি হাইপোগ্লাইসেমিয়া করে? GLP-1 অ্যাগনিস্ট বা DPP-4 ইনহিবিটর? তাহলে এটা তো ইনসুলিন সিক্রেশন বাড়ায়, তাহলে হাইপোগ্লাইসেমিয়া না করার কারণ কি? তাহলে এরা হচ্ছে এই জিনিসটা মনে রাখা যাচ্ছে গ্লুকোজ ডিপেন্ডেন্ট। তার মানে গ্লুকোজ যদি কেউ খায় তাহলে ইনসুলিন বাড়বে, না হলে বাড়াবে না। অপরদিকে সালফোনাইল ইউরিয়া যেগুলো আছে, সালফোনাইল ইউরিয়াগুলো কি করে? এরাও ইনসুলিন সিক্রেশন বাড়ায়, কিন্তু এটা গ্লুকোজ ডিপেন্ডেন্ট না। তাহলে সালফোনাইল ইউরিয়া গ্রুপ অথবা ইনসুলিন আদার সিক্রেটকক্স আছে, এগুলো হাইপোগ্লাইসেমিয়া করতে পারে। তবে GLP-1 অ্যাগনিস্ট এবং DPP-4 ইনহিবিটর এগুলো ইউজুয়ালি হাইপোগ্লাইসেমিয়া করে না। আচ্ছা, প্যানক্রিয়াটাইটিসটাও এটা মনে হয় নতুন বই সম্ভবত বাদ দিয়ে দিছে, আগে বইটাতে ছিল। নতুন যেটা ডায়াবেটিস মেলিটাস চ্যাপ্টার, এটাতে সম্ভবত এটা বাদ দিছে, দেখে নিন একটু। A 45-year-old woman is referred to the endocrine clinic complaining of a lump in the neck, which becomes particularly prominent when she when she swallows. On examination, there is a thyroid nodule at the base of the neck. Genetic screening of two other family members who had medullary thyroid carcinoma has revealed red protoncogene. Which other endocrine condition will this patient require screening for if she is confirmed to have mutation in red protoncogene? Excellent. Pheochromocytoma. এই ক্ষেত্রে রেড প্রোটনকোজেন এটা কি গেইন অফ ফাংশন মিউটেশন হয় নাকি লস অফ ফাংশন মিউটেশন? তাহলে গেইন হয়, আর লস হয় কোথায়? হার্শপ্যাং ডিজিজে। Which of the following is the most appropriate intervention? A 28-year-old woman is reviewed in the endocrine clinic. She is losing weight and suffering from neck pain and palpitation. She is she is 10 weeks pregnant and has been diagnosed with Graves' disease. ইনভেস্টিগেশনের মধ্যে কি আছে? TSH-টা কম আছে, CT4-টা বেশি আছে। মানে প্রেগন্যান্সি পেশেন্ট, সাথে হচ্ছে গ্রেভস ডিজিজ আছে, এবং এটা হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টার প্রেগন্যান্সি। এক্সেলেন্ট। তাহলে ফার্স্ট ট্রাইমেস্টার প্রেগন্যান্সিতে আমাদের অ্যান্টিথাইরয়েড ড্রাগ অফ চয়েস প্রোপাইল থাইরোয়েসিন। তো এটা একটু মনে রাখা লাগবে, ফার্স্ট ট্রাইমেস্টার এবং ব্রেস্ট ফিডিং এই দুই জায়গাটাতে আমরা হচ্ছে প্রোপাইল থাইরোয়েসিন বেশি প্রিফার করি। প্রোপাইল থাইরোয়েসিনের সব থেকে খারাপ অ্যাডভার্স ইফেক্টটা কি? স্পেসিফিক ফর প্রোপাইল থাইরোয়েসিন হেপাটোটক্সিসিটি। আর কার্বিনোজেলের ক্ষেত্রে অ্যাগ্রানোসাইটোসিস। আমরা বেশ কয়েকটা ক্লাসে ডিসকাস করছি যে অ্যাগ্রানোসাইটোসিস অনেকগুলো ড্রাগ করে, এর মধ্যে কয়েকটা ড্রাগ আছে যেগুলো পরীক্ষায় বেশি আসে। অ্যান্টিসাইকোটিক ড্রাগের মধ্যে কোনটা আছে যেটা হচ্ছে অ্যাগ্রানোসাইটোসিস করতে পারে বেশি? ক্লোজাপাইন। একটা আমরা পেলাম হচ্ছে কার্বিমাজল। আর অ্যান্টি এপিলেপটিক ড্রাগের মধ্যে কার্বামাজেপাইন। এই তিনটা ড্রাগের নাম খুব ভালো করে মনে রাখা লাগবে, এই তিনটা পরীক্ষায় বেশি আসে। আর অনেক ড্রাগ আছে যেগুলো করতে পারে, ইউজুয়ালি খুব একটা আসে না। আচ্ছা, আর দুইটা মনে রাখতে পারেন, সেটা হচ্ছে একটা হচ্ছে অ্যাজাথ্রোপ্রিনাস, একটা এটা খুবই ইম্পর্টেন্ট, আর একটা হচ্ছে মিথোট্রিক্সেট। তাহলে এই
5টা ড্যাগ হচ্ছে পরীক্ষায় ইউজুয়ালি সিনারিও বেশি দেয় দেখি। Which of the following is the most likely explanation for this result? A 36-year-old man presents to his family doctor complaining of excessive sweating, weight loss, and palpitation over 6 months. Blood pressure 125/82 millimeter mercury. He is relatively tachycardic at rest with a pulse at 8 per minute. You noted a fine tremor, BMI 22. Thyroid function test reveals serum TSH concentration normal, but concentration of both free T3 and T4 are elevated. এটা হচ্ছে এমআরসিপির জন্য খুবই টিপিক্যাল একটা কোশ্চেন, দেখতে সহজ হলেও একটু কঠিন আছে। তাহলে পেশেন্টের টিএসএস আছে নর্মাল, T3 T4 দুইটাই বেশি, আর পেশেন্ট হচ্ছে হাইপারথাইরয়েডিজমের সিমটমস আছে। হাইপারথাইরয়েডিজম থাইরোটক্সিকোসিস বলি আমরা, থাইরোটক্সিকোসিস। পেশেন্টের পুরোপুরি ফিচার্স আছে থাইরোটক্সিকোসিসে। তাহলে এটা হচ্ছে আমরা থাইরয়েড গ্ল্যান্ড পড়াশোনা ডিসকাস করছিলাম। টিএসএস আমাদের দিয়েছে কোথা থেকে? পিটুইটারি গ্ল্যান্ড থেকে, আর T3 T4 থাইরয়েড গ্ল্যান্ড থেকে। যদি কোনো পেশেন্টের পিটুইটারি গ্ল্যান্ড থেকে টিএসএস বেশি বেশি রিলিজ হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? T3 T4 বাড়বে। T3 T4 লেভেল যখন বাড়বে তখন এটা কি করবে? টিএসএসকে সাপ্রেস করে রাখার চেষ্টা করবে। ফলে এখানে টিএসএসটা থাকবে ইউজুয়ালি প্রথম দিকে হাই নর্মাল থাকে। যখন পিটুইটারি গ্ল্যান্ড থেকে অনেক বেশি টিএসএস রিলিজ করতে থাকে তখন আস্তে আস্তে এটা আরো বাড়তে থাকে, তবে ইনিশিয়াল স্টেজে এটা হাই নর্মাল থাকে, উইদিন নর্মাল লিমিটে থাকে। T3 T4 বেশি থাকে। কোনো পেশেন্টের T3 T4 বেশি কিন্তু টিএসএস সাপ্রেসড হচ্ছে না, এর মানে হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ডে প্যাথোলজি আছে। যদি পিটুইটারি গ্ল্যান্ডটা নর্মাল থাকতো তাহলে কি হতো? যদি থাইরয়েড গ্ল্যান্ডকে বেশি T3 T4 রিলিজ হতো, সে পিটুইটারি গ্ল্যান্ডকে সাপ্রেস করে টিএসএসটা সাপ্রেস করে রাখার চেষ্টা করতো। তাহলে সেক্ষেত্রে আমরা টিএসএস পাইতাম লো বা লো নর্মাল। তাহলে কোনো পেশেন্টে যদি দেখা যায় যে T3 T4 লেভেল বেশি, পেশেন্টের থাইরয়েডক্সিসিস ফ্রিকোয়েন্ট সিমটমস আছে, সুয়েটিং আছে, ওয়েট লস আছে, ট্রেমর সব কিছু আছে, কিন্তু এরপরও পিটুইটারি গ্ল্যান্ড থেকে টিএসএস রিলিজটা কমতেছে না, তার মানে প্যাথোলজি হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ডের। তাহলে অ্যান্সার হচ্ছে টিএসএস সিক্রেটিং পিটুইটারি টিউমার। তাহলে এই ধরনের কোশ্চেন হচ্ছে ইসে খুবই কমন এমআরসি পরীক্ষাগুলোতে। আপনাকে দিয়ে দেবে পিটিএইচ নর্মাল আছে বা হাই নর্মাল আছে, এসিটিএইচ নর্মাল বা হাই নর্মাল, টিএসএইচ নর্মাল বা হাই নর্মাল। তাহলে এই সবগুলো কন্ডিশন ইন্ডিকেট করে সমস্যাটা হচ্ছে এই গ্ল্যান্ডের। তাহলে কোনো পেশেন্ট যদি ক্যালসিয়াম বেশি থাকে তাহলে পিটিএইচ অবশ্যই সাপ্রেসড হবে। যদি পিটিএইচ সাপ্রেস না হয় তার মানে সমস্যা কোথায়? প্যারাথয়েড গ্ল্যান্ডের সমস্যা, প্যাথোলজিটা প্যারাথয়েড গ্ল্যান্ডে। কোনো পেশেন্টের কর্টিসল বেশি হলে পিটুইটারি গ্ল্যান্ডের রেসপন্স হওয়ার কথা ছিল এসিটেজ সে কম সিক্রেট করবে। যদি এসিটেজ কম সিক্রেট না করে, এসিটেজ যদি নর্মালি থাকে বা হাই নর্মাল থাকে, তার মানে সমস্যা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ডে। পেশেন্টের T3 T4 বেশি, তার মানে পিটুইটারি গ্ল্যান্ডের কাজ ছিল টিএসএস রিলিজ কমাই দেওয়া, কিন্তু সে টিএসএস রিলিজ কমাই না দিয়ে সে নর্মাল লেভেলের মধ্যে আছে, তার মানে হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড বেশি বেশি রিলিজ করতেছে, সে নর্মাল আছে কারণ T3 T4 বেশি হওয়ার কারণে কিছুটা সাপ্রেস করে রাখছে। তাহলে এই কন্ডিশনগুলোতে যে কোনো কন্ডিশনে যদি আমরা দেখি নর্মাল রেঞ্জের মধ্যে আছে, যেটা সাপ্রেসড হওয়ার কথা ছিল, তাহলে সেক্ষেত্রে প্যাথোলজিস্ট হচ্ছে ওই গ্ল্যান্ডে যেটা সাপ্রেসড হয় নাই। তাহলে ডেভিডসনের বক্সগুলোতে দেখবেন যখন পিটিএস লেখা আছে প্রাইমারি হাইপারপ্যারাথিরয়েডিজমে, সেখানে লেখা আছে পিটিএস হাই অথবা নট সাপ্রেসড। ডেভিডসনের বক্সের যে লেখাগুলো দেখবেন অনেক জায়গায় লেখা আছে হাই অথবা নট সাপ্রেসড। টিএসএস ক্ষেত্রে লেখা আছে হাই নর্মাল অথবা হাই, তার মানে অনেক সময় নর্মাল রেঞ্জের মধ্যেও এটা থাকতে পারে ওই গ্ল্যান্ডে প্যাথোলজি হওয়া সত্ত্বেও, ডিউ টু ফিডব্যাক মেকানিজম। কিন্তু যদি গ্ল্যান্ডটা নর্মাল থাকতো তাহলে সেক্ষেত্রে সাপ্রেস থাকতো। তাহলে এই কোশ্চেনগুলো অনেক সময় এমআরসিপি পরীক্ষাতে করে কনটেস্ট করার জন্য, সেক্ষেত্রে আপনি টিএসএস বেশি দিবেন না।
এমএসসিবি পার্ট 2 তে গেলে এইগুলো আরো বেশি পাবেন। পার্ট 2 তে যখন ল্যাব ভ্যালুয়েশনের কোশ্চেনগুলো আসে ওখানে অনেকগুলো ভ্যালুস দেওয়া থাকে, ওইগুলোতে কখনোই ইউজুয়ালি বেশি দেয় না। টিএসসি লেভেল যদি 0.5 থেকে 5 হয়, আপনার পেশেন্টের ভ্যালু থাকবে দেখা যাচ্ছে 4.9 বা 4.8, তার মানে দেখে মনে হবে সেটা নর্মালের মধ্যে আছে, বাট সেটা হাই নর্মাল। তাহলে এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। এফসিএস পরীক্ষাতে ইউজুয়ালি এরকম কোশ্চেন করে না, সেখানে ভ্যালু হাই দিয়ে রাখবে, কিন্তু এমআরসিবিতে নর্মাল দিয়ে রাখবে অথবা হাই নর্মাল। তাহলে এই জিনিসগুলো একটু খেয়াল রাখা লাগবে। Which of the following is most likely diagnosis? A 27-year-old woman was admitted 2 days ago to the emergency department with seizure. She has a history of moderate alcohol use. 2 weeks ago, she received penicillin for secondary syphilis. She is complaining of muscle cramp, weakness, and headache. She received 1 gram of phenytoin on the day of admission and is now taking 100 milligram 3 times a day. She is also taking paracetamol, multivitamin, tapering doses of chlordiazepoxide. There is a history of seizure in her family. She is 152 centimeter tall, weight হচ্ছে 55 kg, blood pressure pulse normal, physical action normal except a round face, short neck, short fourth and fifth metatarsal, bilateral cataract. Abnormal lab results include hypocalcemia, hyperphosphatemia and PTS high, যেটা অলরেডি আমরা ডিসকাস করে ফেলছি অলরেডি। তাহলে দিস ইজ এ কেস অফ pseudo hypoparathyroidism. Increased incidence of which cancer is associated with acromegaly? Next, colorectal cancer. তাহলে এটা হচ্ছে প্রিভিয়াস এসবিআর কোশ্চেন, এটা এফসিএস পরীক্ষার আগে আসছে কোশ্চেনটা। এফসিপিএস আসছে, এমআরসিবি তো আসছে। ইনভেস্টিগেশন কি করব? colonoscopy. Which of the following is the most likely cause of her amenorrhea? এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। An 18-year-old woman with a primary amenorrhea comes to the endocrine clinic for review. She is concerned that her periods have not started. Her only other history of note is bilateral inguinal hernia repair as an infant. On examination, blood pressure normal, pulse normal, height 1.8 to 2 meter, BMI 22.5. Breast development is normal, although she seems to have an absence of pubic hair and axillary hair. হাইটটা মিটারে দেওয়া হয়েছে, হাইটটা কিন্তু তার লম্বা অনেক আর কি। 1.82 মিটার মানে অলমোস্ট হয়তো 6 ফিটের কাছাকাছি হবে হয়তো। তাহলে এটা হচ্ছে টল স্ট্রেচার আছে তার। তাহলে একটা ফিমেল পেশেন্ট কিন্তু টল হাইট, সাথে আছে প্রাইমারি হেমোনেরিয়া, কি আছে বাইলেটারাল ইনগুইনাল হার্নিয়া আছে। বেসিক্যালি এটা হচ্ছে এক্সিলেন্ট, এটা ডায়াগনোসিস অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম। এই পেশেন্টগুলোর ক্ষেত্রে বিশেষ কেমাসি পরীক্ষাতে সবচেয়ে যে ইম্পর্টেন্ট ক্লু থাকে সেটা হচ্ছে যে বাইলেটারাল ইনগুইনাল হার্নিয়া থাকে। তাই অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম, এটাতে সমস্যা কি হয়? এদের ক্যারিওটাইপ কি হবে? এটা আমরা ক্লাসে ডিসকাস করছিলাম। ক্যারিওটাইপ বা আমরা জিনোটাইপ বলি, তাহলে কি হবে এটা? 46XY। এখান থেকে রিলিজ হয় কি? পেশেন্টের গোনাডাল থাকবে মিলেছে, টেস্টিস থাকে, সেখান থেকে টেস্টোস্টেরন রিলিজ হয়। কিন্তু টেস্টোস্টেরনগুলো কি করে? যেহেতু অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভ, সেই টেস্টোস্টেরনগুলো রিসেপ্টরে ঠিক মতো কাজ করতে পারে না, এদের কোনো ইফেক্ট থাকে না। টেস্টিকুলার ফেমিনাইজেশন, যে কারণে এদের অ্যাপিয়ারেন্স হয় ফিমেলের মতো দেখতে। এখানে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে আমাদের মানে মেল ইসের ক্ষেত্রে টেস্টিসটা থাকে কোথায় ইনিশিয়ালি? টেস্টে যখন ডিসেন্ড হয়, এই ডিসেন্ডের জন্য আমাদের দরকার হচ্ছে টেস্টোস্টেরন। এটা কি করে? অ্যাবডোমেন থেকে আস্তে আস্তে আসে, এসে এটা
স্কোটাম আসার কথা। তাহলে ইনিশিয়াল যে টেস্টোস্টেরন থাকে সেই টেস্টোস্টেরনকে ডিসেন্ড করতে হেল্প করে এবং এটা আসে ইনগুইনাল রিজন পর্যন্ত। এরপরে দেখা যায় যে এই টেস্টোস্টেরন নতুন করে যেগুলো সিনথেসিস হয় এগুলো রিসেপ্টরে কাজ করতে পারে না, ফলে টেস্টিসটা ইনগুইনাল রিজন থেকে যে স্কোটামে আসবে এই ডিসেন্ডিংটা হয় না, যে কারণে টেস্টিসগুলো ইউজুয়ালি আনডিসেন্ডেড থাকে। ইনগুইনাল হার্নিয়া বলতে ইউজুয়ালি পেশেন্টগুলো আনডিসেন্ডেড টেস্টিস থাকে, সেটাই রিপেয়ার করা হয় বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্টের। তাহলে এই ধরনের যদি কোনো ক্লু থাকে বাইরে একটা লিঙ্গুয়াল হার্নিয়া, পেশেন্ট হচ্ছে দেখতে ফিমেল পেশেন্ট, অ্যাপিয়ারেন্স ফিমেল, কিন্তু তার এমন মেনস্ট্রুয়েশন হয় না কখনো, হাইট অনেক বেশি, তাহলে এগুলো ইউজুয়ালি পাওয়া যায় অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভ সিনড্রোমের পেশেন্টগুলোর ক্ষেত্রে। তাহলে এই পেশেন্টের যেহেতু টেস্টিস ছিল এবং টেস্টোস্টেরন ছিল, এখান থেকে আরেকটা হরমোন রিলিজ হয়, সেটা হচ্ছে অ্যান্টিমুলারিয়ান হরমোন। অ্যান্টিমুলারিয়ান হরমোনের কাজ কি? এটা হচ্ছে ফেলোপিয়ান টিউব, ওভারি এগুলো ফর্মেশন হইতে দেয় না, ফলে পেশেন্টের কোনো মেনস্ট্রুয়েশন বা ওভুলেশন এগুলো কিছুই হয় না। তাহলে পেশেন্টের যে নর্মাল ব্রেস্ট ডেভেলপমেন্ট বা ফিমেল অ্যাপিয়ারেন্স এগুলো কেন হইতেছে? একটা হচ্ছে এটা এখানে যে টেস্টোস্টেরন গুলো প্রোডাকশন হয় এইগুলো তো টেস্টোস্টেরন যে রিসেপ্টর আছে রিসেপ্টরগুলো কাজ করতে পারতেছে না। এই টেস্টোস্টেরন তখন কি হয়? এটা কনভার্ট হয়ে ইস্ট্রোজেন ফর্মেশন করে। এখানে আর কিছু মেকানিজম আছে, কিছু এনজাইম কাজ করে। এই ইস্ট্রোজেনের ইফেক্টের কারণে পেশেন্টের যে ফিমেল সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক সেকেন্ডারি সেগুলো ডেভেলপ করে, কিন্তু পেশেন্টের কোনো ওভারি বা ফেলোপিয়ান টিউব ইউট্রাস এগুলো কিছুই থাকে না, যে কারণে পেশেন্টের প্রাইমারি অ্যামেনিয়া থাকে। তাহলে আমরা কি কি পাইলাম? একটা হচ্ছে অ্যাপিয়ারেন্স থাকবে ফিমেল, তার ব্রেস্ট ডেভেলপমেন্ট থাকবে, ফিমেল অ্যাপিয়ারেন্স থাকবে, সেকেন্ডারি কিছু ক্যারেক্টারিস্টিক্সও ডেভেলপ করবে ডিউ টু ইস্ট্রোজেন। এই ইস্ট্রোজেনটা আসছে কোথা থেকে? কনভার্সন অফ টেস্টোস্টেরন। কিন্তু পেশেন্টের যেহেতু কোনো ওভারি নাই, ফেলোপিয়ান টিউব নাই, ইউটেরাস নাই, সো পেশেন্টের কোনো মেনস্ট্রুয়েশন হবে না, পেশেন্টের প্রেজেন্টেশন হবে প্রাইমারি অ্যামোনেরিয়া। আর পেশেন্টের যেহেতু আনডিসেন্ট টেস্টিস আছে ইউজুয়ালি সেখানে একটা হিস্ট্রি থাকবে তার ইনগুইনাল হার্নিয়ার, এবং অনেক সময় সার্জারি হিস্ট্রি থাকতে পারে। এটা হচ্ছে পরীক্ষার জন্য মনে রাখার জন্য পরীক্ষা এই ধরনের ক্লুটা দেওয়া থাকে। আর আমরা যদি ক্যারিও টাইপ করি অনেক সময় কোশ্চেন আসতে পারে এই পেশেন্ট আমরা ক্যারিও টাইপিং বা জিনো টাইপিং করলে কি পাবো? তাহলে অ্যান্সার হবে 46XY। তার মানে সে পেশেন্টটা হচ্ছে জিনোটাইপিক্যালি মেল কিন্তু অ্যাপিয়ারেন্সটা হচ্ছে ফিমেলের মতো। তাহলে এটা আমরা আগে ক্লাসে ডিসকাস করলাম, যদি টপিক একটু কঠিন দরকার আমরা পরে আবার ডিসকাস করবো। হুইচ অফ দ্য ফলোইং would suggest polyglandular syndrome type 1? মানে ডেভিডসনের লাস্ট বক্স এন্ডোক্রাইন চ্যাপ্টারে অটোইমিউন polyglandular syndrome টাইপ 1 অ্যান্ড টাইপ 2, এর মধ্যে টাইপ 1 এর ফিচার্স কোনটা? ডেভিডসন লাস্টের দিকে দুইটা বক্স আছে, একটা আছে মেইন মাল্টিপল ইনোক্রিন নিউপ্লেসিয়া আর একটা হচ্ছে অটোইমিউন polyglandular syndrome। দুইটার মধ্যে মেন থেকে বেশি কোশ্চেন আসে, তবে এই পেজটা পড়ে রাখা লাগবে, এই পেজ থেকেও কোশ্চেন আসতে পারে। হাইপোক্যালসেমিয়া, তাহলে হাইপোপ্যারাথাইরয়েডিজম এটা হচ্ছে আমরা বলছিলাম এপিএস 1 এর সাথে রিলেটেড, আর হাইপারপ্যারাথাইরয়েডিজম এটা হচ্ছে মেইন 1 এর সাথে মেইনলি রিলেটেড। Thinking of hormones in general, which of the following hormone is under continuous inhibition? এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, প্রায় পরীক্ষায় আসে। প্রোল্যাকটিন, এটাকে ইনহিবিট করে কোন হরমোন? ডোপামিন। তাহলে এখান থেকে আমরা দুইটা জিনিস ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট, একটা হচ্ছে আমরা ডোপামিন অ্যাগনিস্ট ড্রাগ ইউজ করি, ডোপামিন অ্যাগনিস্ট ইউজ করলে প্রোল্যাকটিন সিক্রেশনটা সাপ্রেসড হবে, যে কারণে আমরা হচ্ছে প্রোল্যাকটিনোমা বা গ্যালাক্টোরিয়া এই পেশেন্টগুলোর ক্ষেত্রে ডোপামিন অ্যাগনিস্ট ইউজ করি। আর যদি ডোপামিন অ্যান্টাগনিস্ট ইউজ করি তাহলে সেক্ষেত্রে কি হবে? গ্যালাক্টোরিয়া হবে, প্রোল্যাকটিন সিক্রেশন বেশি হবে, মিল্ক সিক্রেশন বেশি হবে।
এখানে ডোপামিন অ্যান্টাগনিস্ট ড্রাগগুলা অনেক সময় চিকিৎসা ইউজ করা যায়। অনেক বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় প্রেগনেন্সি পরে ডেলিভারি পরে অনেক বাচ্চা মায়ের দুধ পায় না, অনেক সময় মিল্ক প্রোডাকশন বাড়ানোর জন্য আমরা ডোপামিন ইউজ করে থাকি। ডোপামিন, তারপর মেটোক্লোপ্রোমাইড, এগুলো হচ্ছে গ্যালাক্টোরিয়া করতে পারে। A 71-year-old man with established sarcoidosis presents for review. On his routine bloods, it is discovered that his serum calcium concentration is 2.95 millimole per liter. He complains of constipation and bone pain. Renal function, phosphate, ALP levels are normal, and the parathyroid hormone level is low. The sarcoidosis patient hypercalcemia cause K. Increased hydroxylation of vitamin D. তাহলে গ্রানুলোমেটাস যে ডিসগুলো আছে এগুলোর ক্ষেত্রে মেকানিজম হচ্ছে হাইড্রোক্সিলেশন বেশি হয়। এখানে ম্যাক্রোফেজ থেকে কি হয়, 1 আলফা হাইড্রোক্সিলেজ এনজাইম বেশি বেশি রিলিজ হয়, ভিটামিন ডি অ্যাক্টিভেশন বেশি হয়। তাহলে হাইপারক্যালসিয়াম মেকানিজম এগুলো অনেক সময় পরীক্ষায় আসে। ইউজুয়ালি ম্যালিগনেন্সি যেগুলো থাকে সেগুলো হয় ইউজুয়ালি হিউমারাল প্যারাথাইরয়েড হরমোন রিলেটেড প্রোটিন বেশি বেশি রিলিজ হয়। আর গ্রানুলোমেটাস ডিজিজগুলোর ক্ষেত্রে ইউজুয়ালি হচ্ছে হাইড্রোক্সিলেশন বেশি বেশি হয়। Which other features would you expect to find in this hereditary syndrome? 31-year-old lady was recently diagnosed with an insulinoma. She tells you that her mother had a perforated duodenal ulcer at a young age from too much acid, and her maternal aunt has a pituitary tumor. তাহলে ইনসুলিনোমা আছে, ফ্যামিলি হিস্ট্রি আছে পিটুইটারি টিউমার, আছে পারফোরেটেড ডিউডেনাল আলসার। এক্সেলেন্ট। তাহলে প্যারাথয়েড হাইপারপ্লেসিয়া ডায়াগনোসিস কি? মেইন ওয়ান। তাহলে মেইন ওয়ানের পেশেন্টের ক্ষেত্রে নিউরোএন্ডোক্রাইন টিউমার থাকতে পারে, লাইক ইনসুলিনোমা, গ্লুকাগোনোমা, সোমাটিসনোমা থাকতে পারে, পিটুইটারি টিউমার থাকতে পারে, আর একটা হচ্ছে পারফোরেটেড ডিউডেনাল আলসার। এটা হয়েছে ডিউ টু জোলিং-গ্যালিসন সিনড্রোম ফ্রম গ্যাস্ট্রিনোমা। তাহলে মেইন রিলেটেড যে কন্ডিশনগুলো আছে এগুলো বিভিন্নভাবে কোশ্চেন আসতে পারে। যেহেতু এটা টপিক খুবই ইম্পর্টেন্ট, আমরা অনেকগুলো কোশ্চেন ডিসকাশন করছি। কোশ্চেনের প্যাটার্ন আলাদা হতে পারে, কিন্তু সিনারিগুলো মোটামুটি একই রকমের থাকে আর কি। তার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। A 35-year-old woman is referred by her GP to the hospital because of recurrent episodic headache, which tend to come on at times of stress or exercise. She also complains of intermittent anxiety, palpitations, and problem with sweating. He has tried her on a course of antidepressant, which only seemed to make her symptoms worse. Her 24-hour urinary catecholamine shows markedly raised norepinephrine and metronephrine. CT imaging reveals a mass in right adrenal medulla. Blood pressure is 145/95 millimeter mercury. এটা হচ্ছে এমএসসির জন্য খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। একটা হচ্ছে আমরা জানি আলফা ব্লকার ইউজ করবো, দরকার হলে আমরা বিটা ব্লকার পরে ইউজ করতে পারি। এর সাথে অপশন আছে এখানে আরো দুইটা, ইউনিল্যাটারাল অ্যাড্রেনালেক্টমি আর একটা হচ্ছে বাইল্যাটারাল অ্যাড্রেনালেক্টমি। পেশেন্টের সিটিতে বলছে রাইট সাইডেড অ্যাড্রেনাল মেডুলা আছে, তাহলে অ্যান্সার কি হবে? ইউনিল্যাটারাল অ্যাড্রেনালেক্টমি। তাহলে পরীক্ষার সময় এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে এমআরসিবি পরীক্ষাগুলোতে কোশ্চেনগুলো কিছু কিছু কোশ্চেন থাকে দেখতে খুবই সহজ, কমন টপিকস, কিন্তু মাঝখানে কোনো একটা ছোট্ট একটা প্যাচ লাগাই রাখে। তাহলে পেশেন্টের যেহেতু রাইট সাইডে একটা মাস আছে, সো আমাদের বাইলেটারাল অ্যাড্রেনালেক্টমি করার কোনো দরকার নেই। তাহলে অ্যান্সার হবে কি আর্জেন্ট আলফা ব্লকার, দেন বিটা ব্লকার, অ্যান্ড ইফ রিকোয়ার্ড ইউনিল্যাটারাল অ্যাড্রেনালেক্টমি। বিটা ব্লকার আগে ইউজ করলে কি সমস্যা হবে? তাহলে ক্রাইসিস ডেভেলপ করতে পারে।
due to unopposed alpha action. তাহলে বিটা রিসেপ্টরের একটা কাজ হচ্ছে ভ্যাসোডাইলেশন করা। আমরা আলফা রিসেপ্টর কি করে আমাদের ভ্যাসো কনস্ট্রিকশন করে। এখন আমরা কোনো পেশেন্টে যদি আলফা ব্লক ইউজ না করে শুধু বিটা ব্লকার ইউজ করি তাহলে কি হবে, ভ্যাসোডাইলেশন ইফেক্ট আর থাকবে না। পেশেন্ট আগে থেকে ভ্যাসো কনস্ট্রিকশন হচ্ছিল, এখন এটাকে অপোজ করার জন্য আর কেউ নাই, তাহলে এই ক্ষেত্রে ভ্যাসো কনস্ট্রিকশন অনেক বেশি হবে, বিপি অনেক বেশি রাইজ করবে। এই কারণে আমরা কোনো পেশেন্টের ইউজুয়ালি আলফা ব্লকার না দিয়ে কখনো বিটা ব্লকার দিই না। আমাদের ফার্স্ট হয়ে যাচ্ছে নন কম্পিটিটিভ আলফা ব্লকার। আলফা ব্লকার দেওয়ার পরে আবার একটা সমস্যা কি, আলফা ব্লকার রিফ্লেক্সটাকে এটা করতে পারে। এই পেশেন্টগুলোতে এমনিতে পালস বেশি থাকে, আলফা ব্লকার দেওয়ার পরে পালস আরও বাড়তে পারে, পেশেন্টের পালপিটেশন আরও বাড়তে পারে, সেক্ষেত্রে আমরা চাইলে বিটা ব্লকার ইউজ করতে পারি, তবে অবশ্যই আলফা ব্লকার ইউজ করার পরে ইউজ করতে হবে। আচ্ছা, পেশেন্টের এপিসোডিক হেডেক্স ডেভেলপ করে অ্যাট টাইমস অফ স্ট্রেস ও এক্সারসাইজ, এটা কারণ কি? স্ট্রেস বা এক্সারসাইজ এই সময়গুলোতে সমস্যা বেশি হওয়ার কারণ কি? ক্যাটেকোলামাইন। এক্সিলেন্ট। তাহলে থাইরয়েডটক্সিকোসিস পেশেন্টের সাথে এটা একটা ইম্পর্টেন্ট ডিফারেন্স। থাইরয়েডটক্সিক পেশেন্টগুলো কি থাকে, অ্যাংজাইটি থাকে, পালপিটেশন থাকে, সুয়েটিং থাকে। পিওকোনসাইটো পেশেন্টে এই সবই থাকে, সাথে ওয়েট লসও কম, দুইটা ক্ষেত্রে ওয়েট লস থাকতে পারে। তাহলে পার্থক্য হচ্ছে এখানে ক্যাটেকোলামাইন জিনিসগুলো ইউজুয়ালি হয় হচ্ছে প্যারোক্সিজমাল স্ট্রেসফুল কন্ডিশনে বা যখন এক্সারসাইজ করবে এই কন্ডিশনগুলো আরও বেশি হবে। থাইরয়েডটক্সিকোসিস ক্ষেত্রে এই ধরনের স্টিমুলাস দরকার নেই, ওগুলোর ক্ষেত্রে ইউজুয়ালি পারসিস্টেন্ট থাকবে। তাহলে ফিওকোমোসাইটোমা ডেভিডসন যে বক্স আছে সেখানে সবগুলো ফিচার্স আগেই লেখা আছে কি প্যারোক্সিজমাল, মানে হঠাৎ হঠাৎ বেশি হবে, এটা একটু খেয়াল রাখা লাগবে। Which of the following options best describe the mode of action of bisphosphonate class of agent? This inhibits osteoclast activity. এফসিএস পরীক্ষায় মেকানিজম অফ অ্যাকশন একটু কম আসে, ড্রাগসে ইউজুয়ালি খুব একটা আশা দেখি নাই, কিন্তু এমআরসি পরীক্ষায় বিশেষ করে পার্ট ওয়ানে প্রচুর মেকানিজম অফ অ্যাকশন থাকবে, মিনিমাম 4-5টা থাকে ইউজুয়ালি ফার্মাকোলজি থেকে। তাহলে যেগুলো কমন ড্রাগ সেগুলোর মেকানিজম অফ অ্যাকশন এটা একটু পড়ে রাখা লাগবে। এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। 22-year-old man is referred with severe hypertension. Despite taking maximal dose of ACE inhibitor and calcium channel block antagonist, his blood pressure is still elevated at 160 by 100 millimeter mercury. He also has a history of generalized muscle weakness and lethargy, which makes it difficult for him to carry out his jobs as a sales representative. On examination in the clinic, blood pressure is high, pulse 75 beats and regular. Investigation reveals abnormal কি আছে, পটাশিয়াম কম আছে, বাইকার্বনেট বেশি, মানে হাইপোক্যালামিক মেটাবলিক অ্যালকালোসিস, ক্রিয়েটিন নর্মাল, রেনিন অ্যান্ড অ্যালস্টোন বোথ সাপ্রেসড। এক্সেলেন্ট। তাহলে ডায়াগনোসিস হচ্ছে এখানে আমাদের লিডল সিনড্রোম। লিডল সিনড্রোমের সমস্যা হয় কোথায়? এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেলে। তাহলে কি হবে, বেশি বেশি সোডিয়াম রিটেনশন করবে। সোডিয়াম রিটেনশন করলে কি হবে, ভলিউম বাড়বে, ব্লাড প্রেশার বাড়বে। যখন হাইপার ভলিউমে হবে, আমরা রেনিন সিক্রেশনের ফ্যাক্টর পড়ছিলাম, তাহলে ভলিউম বাড়লে বা অসমোলারিটি বাড়লে রেনিন সিক্রেশন কি হবে, সাপ্রেশন হবে। রেনিন সিক্রেশন যদি কমে যায় তাহলে রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডিস্টোনিক পাথওয়েটা কমে যাবে, তাহলে রেনিনও সিক্রেশন কমে যাবে, অ্যালডিস্টোন সিক্রেশনও কমে যাবে। তাহলে এই ধরনের কোনো পেশেন্টে যদি রেনিন অ্যালডিস্টোন দুটাই সাপ্রেস থাকে, সাথে হাইপারটেনশন থাকে, তাহলে মোস্ট লাইকলি ডায়াগনোসিস হচ্ছে লিডল সিনড্রোম। আচ্ছা, এরপরে আলাদা কোশ্চেন আসছে, আমরা তখন পড়তে পারবো। What is the most probable metabolic abnormality? A 55-year-old chronic smoker presents with polyuria, polydipsia, and altered sensation of the past 2 days
He is known to be suffering from squamous cell carcinoma of lung. On examination, lethargy confused, blood pressure 100/70, electrocardiography shows a narrow QT interval. Excellent. তাহলে ডায়াগনোস হচ্ছে হাইপারক্যালসেমিয়া। পেশেন্টের ফার্স্ট লাইন ট্রিটমেন্ট কি হবে এক্ষেত্রে? ফার্স্ট লাইন বা ইনিশিয়াল ট্রিটমেন্ট যদি বলেন? এক্সেলেন্ট। তাহলে নর্মাল স্যালাইন, হাইড্রেশন মেনটেন, ফ্লুইড ডাইভিউট সবগুলো কারেক্ট কি একই অ্যান্সার। Which of the following diagnosis is most likely to fit with this clinical picture? A 42-year-old woman presents with difficult to treat hypertension. She is taking Ramiprazole, Atenolol, and Thiazide, but her blood pressure is still 150/100. Potassium is 2.9. Her Atenolol is stopped. Potassium is normalized with all supplements, and then undergoes further testing, which reveals low plasma renin and elevated aldosterone to renin ratio. তাহলে অ্যালডোস্টেরন বেশি, রেনিন কম, বিপি বেশি, পটাশিয়াম কম। ডায়াগনোস হচ্ছে কন সিনড্রোম। তাহলে এরকম সিনড্রোমে কয়েকটা বলছিলাম যে কয়েকটা খুব ইম্পর্টেন্ট। একটা অ্যালডোস্টেরন বেশি, রেনিন কম আছে, তারপর অ্যালডোস্টেরন রেনিন দুইটাই কম আছে, তারপর বিপি বেশি, পটাশিয়াম কম। আর একটা বলছিলাম কি অ্যালডোস্টেরন রেনিন দুইটাই বেশি। তাহলে অ্যালডোস্টেরন রেনিন দুইটা যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে ডায়াগনোস কি হবে? অ্যালডোস্টেরন রেনিন দুইটাই বেশি মানে সেখানে রেনিন সিক্রেশন বেশি হচ্ছে, রেনিন বেশি হওয়ার কারণে অ্যালডোস্টেরন বাড়তেছে। তাহলে এই ধরনের সিনারিওর জন্য কমন যেটা সেটা হচ্ছে রেনাল আর্টারি স্টেনোসিস। রেনাল আর্টারি যদি স্টেনোসিস হয় তাহলে কি হবে? ব্লাড সার্কুলেশন কম পাবে, রেনাল সার্কুলেশন কম হবে। রেনাল সার্কুলেশন যদি কম হয় তাহলে সেক্ষেত্রে রেনিন সিক্রেশন বাড়বে, অ্যালডোস্টেরন সিক্রেশন বাড়বে, বিপি বাড়বে। এখানে আরো একটা ছিল, সেটা তো এখন মনে পড়তেছে না। ওকে, এটা আমাদের লাস্ট কোশ্চেন, অবশ্য ফোনের চার্জও শেষ। হুইচ অফ দ্য ফলোইং is the most likely cause of these episodes of angioedema? মিনলসের নিচে কোন একটা এনজিওডেমা করে এটা জানতে চাওয়া হয়েছে। এক্সেলেন্ট। তাহলে রেমিপ্রিল, তাহলে এস ইনহিবিটর যেগুলো আছে সেগুলো এনজিওডেমা করতে পারে। আচ্ছা, আগের কোশ্চেন থেকে আরেকটা জিনিস আমরা দেখি, এখানে খুব সুন্দর কয়েকটা কথা বলা হয়েছে। পেশেন্টের অ্যালডোস্টেরন রেনিন রেশিও করা হয়েছে, এর আগে কি করছে? হার সিরাম পটাশিয়াম কনসেন্ট্রেশন 2.9, অ্যাটেনল ইজ স্টপড, পটাশিয়াম ইজ নর্মালাইজড। এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট। অ্যালডোস্টেরন রেনিন রেশিও করার আগে আমাদের কয়েকটা জিনিস করা লাগে। একটা হচ্ছে পটাশিয়াম যদি কম থাকে সেটা নর্মালাইজ করা লাগে, নাহলে রেশিওটা অনেক সময় ভুল দেখাইতে পারে। আর হচ্ছে বিটা ব্লকার, ডায়াবেটিক্স, এটা যদি কোনো ড্রাগ খেয়ে থাকে সেই ড্রাগগুলো বন্ধ করা লাগবে। তা নাহলে এই ড্রাগগুলো হচ্ছে কি করে, রেনিন সিক্রেশনের সাথে যেহেতু রিলেটেড, সেটার কারণে আমাদের রেজাল্ট অ্যাবনর্মাল পাইতে পারি। তাহলে এটা ডিভিশন আছে যে অ্যালডোস্টেরন রেনিন রেশিও করার আগে কি কি স্টেপ নেওয়া লাগে, তাহলে এগুলো একটু পড়ে রাখবেন এবং এটা ফলো করা হয়। বিশেষ করে যারা এন্ডোক্রাইনারিতে ক্যারিয়ার করবেন, এন্ডোক্রাইনারিতে যখন এই টেস্টগুলো করা হয় তখন এর আগে এই স্টেপগুলো ফলো করা হয়। ওকে, তাহলে আমাদের কোশ্চেন আজকে শেষ, আমাদের চার্জও শেষ ফোনে। তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।